ইন্টারভিউয়ে আপনাকে জিজ্ঞেস করা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাংলা তারিখে পালিত হয় কেন? ওই অন্য কোনো মনীষীদের জন্মদিন তো বাংলা তারিখে পালিত হয় না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বেলাতেই কেন শুধু 25শে বৈশাখ? এই প্রশ্নটি আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে একজন করেছেন কয়েকদিন আগে, তো আমার খুব মজার লেগেছে। আমার ধারণা যে ইন্টারভিউ বোর্ডে যখন এরকম কোনো প্রশ্ন আসবে খুব ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার জোগাড় হবে, কিন্তু উত্তরটা খুব সাধারণ, খুবই সাধারণ। কি হতে পারে উত্তরটা? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাংলা তারিখে অর্থাৎ 25শে বৈশাখে পালিত হয়। এর প্রধান কারণ তার জীবন, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলার গভীর যোগাযোগ। তিনি বাঙালি সংস্কৃতির প্রতীক। রবীন্দ্রনাথ তো শুধু একজন কবি নন, তিনি বাংলা ভাষা, সংস্কৃতি, সঙ্গীত, শিক্ষা এবং জাতীয় চেতনার প্রাণপুরুষ। তাই তার জন্মদিনটাকে বাংলাতেই পালন করবার কথা স্থির করেছে বাঙালি। আর একটা কারণ মনে হয় স্যার, তার জন্মের সময় সমাজ জীবনে বাংলা সনই প্রচলিত ছিল, তাই সেই তারিখটাই ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য এবং স্বীকৃত হয়েছে। আর 3 নম্বরে বলতে পারি স্যার, 25শে বৈশাখের একটা সংস্কৃতিগত পরিচয় রয়েছে। রবীন্দ্রনাথের গান, কবিতা, প্রবন্ধ সবকিছুতেই বাংলা ঋতু, মাস ও সময়ের উল্লেখ রয়েছে। ফলে তার জন্ম তারিখও বাঙালি বাংলা দিবস হিসেবে পালন করে। সংক্ষেপে বলতে গেলে রবীন্দ্রনাথ বাঙালি জাতিসত্তার সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে গভীরভাবে জড়িয়ে আছেন যে রবীন্দ্রনাথের জন্মদিন বাংলা সন হিসেবে পালন করাটাই যুক্তিসম্বদ্ধ এবং প্রাসঙ্গিক। দ্বিতীয় প্রশ্নে যাই, মূল্যবোধ কি? সহজভাবে বললে কি হতে পারে? মূল্যবোধ হলো এমন একটি নৈতিক এবং মানসিক গুণ যা একজন মানুষকে সৎ, দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং শৃঙ্খলাবদ্ধ নাগরিক হতে সাহায্য করে। তার মধ্যে সততা, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ইত্যাদি জাগিয়ে তুলতে শেখায়। এবার আপনাকে বলা হলো শিশুদের মধ্যে কিভাবে মূল্যবোধ গড়ে তোলা যায় বলে মনে হয়, মানে একজন শিক্ষক কিভাবে মূল্যবোধ গড়ে তুলতে পারেন তার ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, শিশুদের মধ্যে। স্যার, প্রথমেই বলবো, একটি শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ তৈরি করতে হলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো নিজে তার কাছে মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে উদাহরণ হয়ে থাকা, অর্থাৎ রোল মডেল হওয়া। শিক্ষক নিজে যদি আচরণে সততা, সময়নিষ্ঠা, সহানুভূতি ইত্যাদি দেখান, বাচ্চারা তা স্বাভাবিকভাবেই শিখবে। আমি নিজে মূল্যবোধকে গুরুত্ব দেব না, কিন্তু শিশুকে সেটা শেখাতে যাব, এটা স্যার কখনো শত চেষ্টাতেও সম্ভব হতে পারে না। দ্বিতীয়ত, গল্প, কবিতা, বাস্তব উদাহরণ ব্যবহার, বিভিন্ন জীবনী বা দৈনন্দিন ঘটনার মাধ্যমে মূল্যবোধ বোঝালে শিশুরা সেগুলোকে সহজে গ্রহণ করে। এছাড়া গ্রুপ ওয়ার্ক, পরিষ্কার পরিচ্ছন্নতা, সহপাঠীকে সাহায্য করা, দলগত কাজ করা, বৃক্ষরোপণ, দুস্থকে সাহায্য করা বা স্কুলের নিয়ম মেনে চলা, এই সমস্ত কিছুর মাধ্যমেই সহযোগিতা, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ তৈরি হয়, যা একত্রিত হয়ে মূল্যবোধের উন্মেষ ঘটায়। আর পরিশেষে বলবো স্যার, একজন ছাত্র যখন মূল্যবোধের পরিচয় দিচ্ছে, সেই মূল্যবোধের ও ভালো আচরণের প্রশংসা করতে হবে। বাচ্চারা সেই আচরণ ধরে রাখতে বিশেষ আগ্রহী হবে বলে আমার মনে হয়। এবার পরবর্তী প্রশ্ন, পাশ ফেল প্রথা সম্পর্কে আপনার মতামত কি? আমি মনে করি পাশ ফেল প্রথার কিছু ইতিবাচক দিক আছে, আবার কিছু সতর্কতাও দরকার। পরীক্ষা থাকলে ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রতি একটি গুরুত্ব এবং দায়িত্ববোধ তৈরি হয়। তারা জানে যে মূল্যায়ন আছে, তাই চেষ্টা করে শেখার। কিন্তু শুধু ফেল করিয়ে দিলে যদি শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয় বা সে পড়ে থাকা অবস্থায় সহায়তা না পায়, তাহলে সেটি কিন্তু ক্ষতিকর হতে পারে। আমার মতে পাশ ফেল নয়, শেখার ঘাটতি কোথায় সেটি চিহ্নিত করতে হবে, সংশোধনের সুযোগ দিতে হবে। যাদের দুর্বলতা আছে তাদের জন্য রিমেডিয়াল ক্লাস, অতিরিক্ত গাইডেন্স ও মানসিক সহায়তা জরুরি। মূল্যায়ন থাকা দরকার, কিন্তু সেটি যেন ভয়ের নয়, উন্নতির মাধ্যম হয়। অর্থাৎ মূল্যায়ন থাকবে, কিন্তু লক্ষ্য হবে শেখানো ও দক্ষতা তৈরি করবার, শাস্তি দেওয়া নয়। স্যার, আমি পাশ ফেল প্রথাকে পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে নয়, কারণ মূল্যায়ন থাকলে ছাত্রদের মধ্যে দায়িত্ববোধ ও পরিশ্রমের একটি মনোভাব তৈরি হয়। তবে ফেল করানোর আগে তাদের দুর্বলতা চিহ্নিত করে সাহায্য করা, বোঝানো এবং এগিয়ে নেওয়াটাই বিশেষ জরুরি।
উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষা দেওয়া, ভয় দেখানো নয়। ব্যাস এটুকুই। পাস ফেল প্রথা সম্পর্কে অনেক প্রশ্ন আসতে পারে, আপনার মোটামুটি স্ট্যান্ড পয়েন্ট এটিই হবে। নেক্সট প্রশ্ন, রিমেডিয়াল টিচিং বলতে কি বোঝেন? উত্তর, রিমেডিয়াল টিচিং বলতে বোঝায় এমন বিশেষ শিক্ষণ পদ্ধতি যেখানে যে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ে বা কোনো বিষয় ঠিকভাবে বুঝতে পারে না তাদের জন্য অতিরিক্ত সহায়তা প্রদান করা। অর্থাৎ রিমেডিয়াল টিচিং মানে হলো দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা করে শেখানো, যাতে তারা বাকিদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, চলতে পারে। এর উদ্দেশ্য বলতে গেলে বলতে হয় শেখার ঘাটতি পূরণ করা, ভুল ধরিয়ে দিয়ে সঠিকভাবে বোঝানো, শিশুর আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, আত্মবিশ্বাস বাড়ানো, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত করা। যে বিষয়ে সে বুঝতে পারছে না, সেটা হতে পারে অঙ্কের একটা চ্যাপ্টার বা ইংলিশ গ্রামার, তখন ছোট ছোট দলে বা একান্তে সহজ ভাষায় সেটিকে আবার বুঝিয়ে দেওয়া, অতিরিক্ত ওয়ার্কশিট দেওয়া, প্র্যাকটিস করতে দেওয়া, উদাহরণ দিয়ে বারবার বুঝিয়ে দেওয়া, ধৈর্য ও উৎসাহ দিয়ে শিখিয়ে দেওয়া, এসবই রিমেডিয়াল টিচিংয়ের কাজ। রিমেডিয়াল টিচিংয়ের মূল লক্ষ্য হলো শিশুকে দুর্বল বলে আলাদা রাখা নয়, বরং তাকে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করা। এর মাধ্যমে কোনো শিক্ষার্থীকে পিছিয়ে পড়তে না দিয়ে সবার জন্য সমান শেখার সুযোগ করে দেয়া। এই যে আলোচনাগুলো করা হচ্ছে, মোটামুটি এই যে রিমেডিয়াল টিচিং, যেটিকে এক কথায় বা দু কথায় সেরে ফেলা যায়, সেটিকে মোটামুটি একটু এক্সপ্লেন করা হলো। আপনারা যখন এরকম কমন কোনো প্রশ্ন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনারা যতটা জানেন সেটাকে এক্সপ্লেন করে দিন, কারণ ইন্টারভিউয়ারের হাতে তো একটি নির্দিষ্ট সময় আছে। আপনি একটি কমন জিনিস পেয়ে গেছেন, এবার সেই কমন জিনিসকে যতটা এক্সপ্লেন করবেন সময় তত তাড়াতাড়ি কেটে যাবে। আপনি তো এক্সপ্লেন করছেন, আপনি তো ভাট বকছেন না যে তারা বিরক্ত হবে। আপনি সুন্দর করে এক্সপ্লেন করে বলছেন, এক কথা ছেড়ে দেবেন না। যখনই কমন কিছু পেয়ে যাবেন সেটাকে এক্সপ্লেন করুন, তাদের সঙ্গে ভালো করে আই কন্ট্যাক্ট করে, এতে তারা মুগ্ধ হবেন, তারা বিরক্ত হবেন না। এবং আপনার যেটা প্লাস পয়েন্ট, আপনার ওই কমন ফ্যাক্টরের উপর অনেকটা সময় তাদের কেটে যাবে এবং একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ওরা আপনাকে বিদায় দেবেন বা আপনাকে বিদায় নিতে বলবেন। সুতরাং কমন জিনিস যখন পেয়ে যাবেন একটু সেটাকে এক্সপ্লেন করে বলবার চেষ্টা করুন। এই যে আমি যেগুলো বলছি সেই উত্তরগুলো অনেকটা এক্সপ্লেন করে, এগুলোর খুব ছোট ভার্সনও একটা করা যায় এবং এগুলোকে আরও এক্সপ্লেন করা যায়। তো মোটামুটি সেগুলো আপনারা নিজেদের মতো, এগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করবে কতটা সে রেডি করবে। সেখান থেকে আমি একটা রূপরেখা তৈরি করে দিচ্ছি, সেখান থেকে আপনারা ঠিক কতটা নেবেন বা আরও বাড়াবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবার একটি প্রশ্ন, অনেক শিক্ষার্থীর কাছে ইংরেজি গ্রামার একটি ভয়ের বিষয়, এই ভয় কিভাবে দূর করবেন? আচ্ছা, এটি ইংলিশ যাদের সাবজেক্ট তাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যাদের ইংলিশ সাবজেক্ট নয়, অন্য সাবজেক্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো কঠিন টপিক দিয়ে বলা হলো যে এটি শিক্ষার্থীর কাছে একটি ভয়ের বিষয়, আপনি কিভাবে এই ভয় দূর করবেন, উত্তর কিন্তু সেম হবে। একটু দেখে নিন। স্যার, অনেক শিক্ষার্থীর কাছে ইংরেজি গ্রামার একটি ভয়ের বিষয়। প্রথমত, ভয় দূর করতে আমি পরিবেশটাকে বন্ধুত্বপূর্ণ এবং স্বাচ্ছন্দ্যময় করব। সুতরাং আপনাকে ইংলিশ বাদে যদি অন্য কোনো টপিক দেয়, সেক্ষেত্রেও অ্যান্সারটা এখানে ঠিক একই হবে, যে আমি সবার আগে পরিবেশটাকে বন্ধুত্বপূর্ণ করব, স্বাচ্ছন্দ্যময় করব। এটা যে কোনো টপিকের ক্ষেত্রেই হবে, যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের ক্ষেত্রে। বিষয়টিকে বা ইংলিশের ক্ষেত্রে গ্রামারকে আমি আলাদা কঠিন কোনো বিষয় হিসেবে দেখাবো না। আমি গল্প, উদাহরণ, ড্রয়িং, বাস্তব কথোপকথনের মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এতে তারা অনুভব করবে যে এটা শুধু নিয়ম মুখস্থ করা নয়, বরং নিত্যদিনের ক্ষেত্রে ব্যবহার করবার জিনিস, গ্রামারের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, যে গ্রামার শুধুমাত্র নিয়ম সর্বস্ব নয়, বরং গ্রামার আমরা প্রত্যেকটি মুহূর্তে আমাদের কথোপকথনে ইউজ করেই চলেছি, এটি তাদের বোঝাতে হবে। 2 নম্বরে স্যার বলতে পারি, ছোট ছোট ধাপ বা কার্যকর পদ্ধতিতে পড়ানো যেতে পারে। যেমন বড় বড় রুল একসাথে প্রয়োগ না করে আমি যদি ছোট ছোট অংশে ভেঙে দিই, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ইত্যাদি ধাপে ধাপে যদি এগোই এবং প্রতিটি অংশের পরে যদি মজার এক্সারসাইজ, কুইজ, ম্যাচিং অ্যাক্টিভিটি ইত্যাদি ব্যবহার করি, তাহলে অনেক ক্ষেত্রেই সুফল পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। তৃতীয়ত, ভুলকে ভয় নয়, শেখার অংশ হিসেবে দেখানো উচিত। আমিও সেটাই করব। আমি বোঝানোর চেষ্টা করব ভুল করা মানে তুমি চেষ্টা করছো। এইভাবেই তাদের আত্মবিশ্বাস বাড়াবো এবং প্রশ্ন করতে উৎসাহ দেব।
এটা ইংলিশের গ্রামারের ক্ষেত্রে বোঝানো হলো। যে কোনো টপিক, যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের ক্ষেত্রে এই সেম জিনিস প্রযোজ্য। বাংলা ব্যাকরণ হতে পারে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো হার্ড টপিক মেনশন করে দিল বা মেনশন করলো না, বা বলা হলো যে কোনো হার্ড টপিক আর কি, বা যে কোনো শক্ত বিষয়, যে কোনো শক্ত চ্যাপ্টার আপনি কি করে বোঝাবেন, অ্যান্সার কিন্তু সেম হবে। বন্ধুত্বপূর্ণ এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করব, ছোট ছোট ধাপে ভাঙবো, তারা ভুল করবে, আমি বুঝিয়ে দেবো যে সেই ভুলটা হচ্ছে কারণ তোমরা শিখছো তাই। চতুর্থত, শিক্ষার্থীর জীবন বা আগ্রহের সাথে সংযোগ করে পড়াবো। যেমন তাদের নাম, পছন্দের খাবার, খেলা বা বন্ধুর উদাহরণ দিয়ে যদি আমি সেন্টেন্স ফরমেশন দিই, সেক্ষেত্রে শেখাটা কিন্তু অনেক আনন্দদায়ক হবে। যেমন খেলা, খাওয়া ইত্যাদি বিভিন্ন রকমের উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন যদি প্রশ্ন করি, রাহুল আজকে কি খেয়ে এসেছো, সে বলবে ভাত খেয়ে এসেছি। গতকালকে কি খেয়েছিলে? ভাত খেয়েছি। পরশু ভাত খেয়েছি। তাহলে রাহুল ভাত খায়, এই যে সেন্টেন্স ফরমেশন দেওয়া হলো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তখন এই যে রাহুল রোজ ভাত খায়, এই যে সেন্টেন্স ফরমেশন দেওয়া হলো, সে কিন্তু ওই সেন্টেন্স ফরমেশনের যে ক্লাস চলছে, যে শিক্ষাদান চলছে, তার মধ্যে সে কিন্তু এনগেজড হলো। রোহন বলে একটা ছেলে, সে হয়তো খুব সুন্দর ক্রিকেট খেলে। তাহলে রোহন কালকে ক্রিকেট খেলেছিস? সে বলবে হ্যাঁ খেলেছি। তখন আপনি যদি সেন্টেন্স ফরমেশন দেন যে রোহন খুব সুন্দর ক্রিকেট খেলে, বা রোহন রোজ বিকেলে ক্রিকেট খেলতে যায়, এই ধরনের ছোট ছোট সেন্টেন্সগুলো তাদেরকে এনগেজড করবে। একটি ক্লাসরুমে শিক্ষার্থীকে শিক্ষার মধ্যে এনগেজড করাটা একজন শিক্ষকের প্রথম এবং প্রাথমিক কাজ। সুতরাং এই সমস্ত কিছু বাস্তব উদাহরণ, ব্যবহারিক জীবনের থেকে উদাহরণ নিয়ে কিন্তু আমরা খুব সহজে একটি শিক্ষার্থীকে শিক্ষাদান করতে পারি এবং কঠিন জিনিসকে তাদের কাছে মনোগ্রাহী করে তুলতে পারি। এটি শুধুমাত্র ইংলিশ গ্রামারের ক্ষেত্রে নয়, এটা যে কোনো বিষয়ের, যে কোনো শক্ত টপিকের ক্ষেত্রেই হতে পারে এবং তার উত্তরেই সেমই হবে। ওকে, খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, একজন শিক্ষকের কি কি গুণ থাকবে বলে আপনি আশা করেন, বা আপনার মনে হয় একজন শিক্ষকের কি কি গুণ থাকা উচিত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব কমন একটি প্রশ্ন। উত্তর কি হবে? স্যার, সবার আগে আমার মনে হয় একজন শিক্ষকের বিষয় জ্ঞান ও দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যে বিষয় তিনি পড়াবেন সেই বিষয় সম্পর্কে তার গভীর ও সঠিক জ্ঞান থাকবে। দ্বিতীয়ত বলতে পারি, তার ধৈর্য এবং সহনশীলতা যথেষ্ট পরিমাণ থাকবে। দুর্বল বা ধীর শিক্ষার্থীকেও তিনি বারবার শান্তভাবে বোঝাবেন, তিনি রাগ করবেন না, তিনি সহানুভূতির সঙ্গে আচরণ করবেন। তৃতীয়ত, সুন্দর উপস্থাপন ও যোগাযোগ দক্ষতার অধিকারী হবেন তিনি, অর্থাৎ সহজ ভাষায় উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে পারবেন সবটা। একটি কঠিন জিনিসকে খুব সহজ ভাষায় তিনি নিয়ে আসতে পারবেন এবং বুঝিয়ে দিতে পারবেন। এছাড়াও তার মধ্যে যে গুণগুলি থাকা উচিত সেগুলি হলো, আমি প্রচুর গুণের কথা বলছি, আপনারা যতগুলো পারবেন মাথায় রাখবার চেষ্টা করবেন যে গুণগুলো থাকা উচিত। নৈতিকতা, সততা, সময়নিষ্ঠা, শৃঙ্খলা, ভদ্রতা, উৎসাহ দেওয়ার ক্ষমতা, অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা, মেধা, আর্থিক অবস্থা, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি দেওয়া, এবং পরিশেষে নিজেকে আপডেটেড রাখা। এখান থেকেই প্রশ্ন আসবে, যদি আপনি এটা বলেই ছেড়ে দেন, তাহলে এখান থেকেই প্রশ্ন করতে পারে যে একজন টিচার কিভাবে নিজেকে আপডেটেড রাখতে পারেন বলে আপনার মনে হয়? এর উত্তর কি হবে? একজন শিক্ষক নিয়মিত নতুন বই পড়বেন, সিলেবাস, শিক্ষণ পদ্ধতির পরিবর্তন সম্পর্কে জানবেন, ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদির মাধ্যমে নিজেকে আপডেটেড রাখতে পারেন। প্রযুক্তি, স্মার্ট টুল, অ্যাপ ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীর চাহিদা বুঝে নিজের পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসাও একজন আধুনিক শিক্ষকের অন্যতম গুণ। একজন শিক্ষক তিনি শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী নিজেকে পাল্টাচ্ছেন, নিজের পড়ার ধরন পাল্টাচ্ছেন, এটিও কিন্তু তার আপডেটেড হবারই একটি প্রকাশ। পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শিক্ষায় খেলাধুলার গুরুত্ব কতটা বলে আপনি মনে করেন? মাধ্যমিকে আমরা এই প্রবন্ধ লিখে এসেছি, এখনো আসে দেখি, কিন্তু ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করা হয় খুব ছোট্টর মধ্যে আমরা কি বলতে পারি? স্যার, আমার মতে শিক্ষার সঙ্গে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা দেয় না, এটি শিক্ষার্থীর মানসিক বিকাশ, দলগত চেতনা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বাড়ায়।
যখন পড়াশোনার চাপের সঙ্গে খেলাধুলা যুক্ত থাকে তখন শিশুর মনোযোগ, তার স্মরণশক্তি, শেখার আগ্রহ অনেকটা বেড়ে যায়। এছাড়া খেলাধুলা থেকে তারা লিডারশিপ, নিয়ম মানা, সহনশীলতা, সহযোগিতা, এইসব গুণগুলো বাস্তব জীবনের দক্ষতার সঙ্গে রিলেট করতে পারে। একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা পড়াশোনার পরিপূরক হিসেবেই কাজ করে, অর্থাৎ খেলাধুলা আমার মনে হয় না পড়াশোনা থেকে কখনো আলাদা, বরং খেলাধুলা এবং পড়াশোনা একই সঙ্গে একটি মানুষের, একটি শিক্ষার্থীর চরিত্র গঠন করতে পারে, তাকে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করতে পারে। খুব ছোট্টর উপরে আপনি এটুকুই বলতে পারেন। আচ্ছা, আরেকটি খুব বিতর্কমূলক প্রশ্ন, সেটি হলো বিদ্যালয়ে রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? স্কুলে রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে স্কুলে রাজনৈতিক ব্যাপার স্যাপার হওয়া উচিত? এর উত্তর কি হবে? স্যার, বিদ্যালয় হলো শিক্ষা, মূল্যবোধ ও চরিত্র গঠনের একটি জায়গা। এখানে মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের জ্ঞান, মানবিকতা, নৈতিকতা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সেই জায়গায় সরাসরি দলীয় রাজনীতি আসলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে বলেই আমার মনে হয়। শিক্ষার্থীরা বিভক্ত হতে পারে, শিক্ষক অভিভাবকদের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। এগুলি তো স্যার কোনোভাবেই কাম্য নয়। তবে আমি মনে করি রাজনৈতিক চেতনা নয়, নাগরিক চেতনা থাকা জরুরি। নাগরিক চেতনা তৈরি করে দেওয়া জরুরি। শিক্ষার্থীরা যেন দেশের সংবিধান, অধিকার, কর্তব্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও ভোটাধিকার সম্পর্কে সচেতন হয়, এটি শিক্ষারই অংশ। কিন্তু দলীয় প্রচার, পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাব বিদ্যালয়ে থাকা এতটুকু উচিত বলে আমি মনে করি না। একজন শিক্ষক হিসেবে আমি সবসময় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশকেই গুরুত্ব দেব, যাতে সমস্ত শিক্ষার্থী সমান সুযোগে বিকশিত হতে পারে। অর্থাৎ আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু শিক্ষার্থীদের অনুকূলে, শিক্ষার্থী এবং স্কুলের অনুকূলে। কোনো একটি উত্তরও শিক্ষার্থীদের এগেইনস্টে যাবে না বা প্রতিকূলে যাবে না। কারণ আপনি চান শিক্ষার্থীদের ওই দলীয় চেতনা না জাগিয়ে নাগরিক চেতনা জাগিয়ে তোলা, তারা বিভক্ত যাতে না হয়ে যায় সেই দিকে নজর রাখছেন। অর্থাৎ আপনার যে বোধ, সেই বোধ আপনাকে সবসময় বলছে শিক্ষার্থীদের এক করে রাখুন। তাহলে এই উত্তরটিও শিক্ষার্থীদের অনুকূলে। ওকে, আচ্ছা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলোর বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের পিডিএফ যদি আপনারা নিতে চান, অথবা ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য যদি যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে। টাটা।